আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। ঠিক আছে, তাহলে দেখ আমরা টু লেভেল সিস্টেম এখনো পর্যন্ত পড়েছি, তাই তো? টু লেভেল সিস্টেম সম্পর্কে আমরা পড়েছিলাম মনে কর। তো টু লেভেল সিস্টেমের একটা আমাদের মেন যে লাস্টে যে কি কন্ডিশনটা এসেছিল বল দেখি। লাস্টে কন্ডিশন এসেছিল যে আমাদের একটা বিষয় দরকার, যেটার নাম হচ্ছে যে পপুলেশন ইনভার্সন। পপুলেশন ইনভার্সন বলে একটা টার্ম এসেছিল, মনে পড়ছে? পপুলেশন ইনভার্সন কথাটার অর্থ হচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা কিন্তু পড়তে পারে, হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন বাই পপুলেশন ইনভার্সন। যে লেজিং অ্যাকশনের জন্য এটা একটা মূল বিষয় দরকার, লেজিং অ্যাকশনের জন্য পপুলেশন ইনভার্সন। ঠিক আছে, পপুলেশন ইনভার্সনের মূল বিষয় কি ছিল না, মনে কর আমরা যেটা লাস্টে এক্সপ্রেশনটাতে পৌঁছেছিলাম রে, ওই যে এটা মনে কর বি স্টেট আর এটা হচ্ছে যে এ স্টেট। তাহলে এই যে এনবি, এখানে যদি মনে কর মানে নাম্বার অফ ইলেকট্রন এখানে যদি এনবি হয়, আর এখানে নাম্বার অফ ইলেকট্রন যদি মনে কর এনএ হয়, তাহলে স্বাভাবিকভাবে কি হয়, গ্রাউন্ড স্টেটে যে ইলেকট্রনের সংখ্যা সেটা বেশি হয় এক্সাইটেড স্টেটের তুলনায়, তাহলে এনার্জি কম এখানে তো বেশি থাকবে। কিন্তু লেজিং অ্যাকশন ঘটাতে গেলে আমাদের কি স্টিমুলেটেড এমিশন দরকার ছিল, আর স্টিমুলেটেড এমিশন ঘটাতে গেলে কি হবে, বি স্টেট থেকে এ স্টেটে ট্রানজিশন চাই। তাহলে আমাদের কি দরকার ছিল, এনবি তে বেশি সংখ্যক আমাদের পপুলেশন দরকার ছিল। সেটা আমরা ম্যাথমেটিক্যালিও প্রুভ করেছি যে আমাদের এনবি যদি গ্রেটার দেন এনএ হয়, তাহলে আমাদের লেজিং অ্যাকশন ঘটা সম্ভব। তাহলে সেই যে ইনভার্সন পপুলেশন, এই ইনভার্সন পপুলেশন বা পপুলেশন ইনভার্সন এটা আমরা কিভাবে ঘটাবো, সেইটা হচ্ছে এখন কোশ্চেন, যে পপুলেশন ইনভার্সনটা আমরা কিভাবে ঘটাতে পারবো। তাহলে প্রথমে আমরা টু লেভেল সিস্টেমে দেখি কি হয়। দেখা যাবে যে টু লেভেল সিস্টেমে পপুলেশন ইনভার্সন ঘটানো সম্ভব হচ্ছে না। তুই দেখ সিম্পল বিষয়টাকে দেখলে বুঝতে পারবি যে এইটা মনে কর একটা টু লেভেল সিস্টেম। তাহলে এটা হচ্ছে এ স্টেট, এটা গ্রাউন্ড স্টেট, এর এনার্জি হচ্ছে ইএ, আর এটা হচ্ছে যে এর এনার্জি হচ্ছে যে ইবি। ইনিশিয়ালি এইভাবে আছে। এবারে আমি এখানে 1 2 3 4 5 6 ছটা আমি এখানে নিয়েছি। সাপোজ আমি ধরছি যে ছটা এখানে ইলেকট্রন আছে গ্রাউন্ড স্টেটে, একটা ক্যাভিটির মধ্যে গ্রাউন্ড স্টেটে অনেক অ্যাটম আছে, তার মধ্যে আমি সিম্পল কম করে ধরেছি, মনে কর যে ছটা ইলেকট্রন আছে। এরপরে দেখ যখনই আমি এই দিক থেকে ইনসিডেন্ট ফোটন আমি এই দিক থেকে দিচ্ছি, তাহলে ইনসিডেন্ট ফোটন কি করবে, অ্যাবজর্পশন ঘটাবে। ইনসিডেন্ট ফোটন নিলে কি হবে, এ কি করবে, এই ফোটনটা অ্যাবজর্ব করে এ কি করবে, এই স্টেটে এক্সাইট হবে। সাপোজ ধর এখান থেকে দুটো এখানে পৌঁছেছে, তাহলে এইখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতে কি অ্যাবজর্পশন হচ্ছে, কমপ্লিটলি পিওর অ্যাবজর্পশন প্রসেস। এটা কি অ্যাকচুয়ালি পিওর অ্যাবজর্পশন প্রসেস, আমরা আগের দিনই পড়েছি এই যে অ্যাবজর্পশন প্রসেসটা। এবং আমরা বলেছিলাম যে লেজিং অ্যাকশন যদি ঘটাতে হয়, তাহলে যে স্টিমুলেটেড এমিশন, সেই স্টিমুলেটেড এমিশন অবশ্যই ডমিনেট করবে। কাকে ডমিনেট করবে, অ্যাবজর্পশনকে অ্যাজ ওয়েল অ্যাজ স্পন্টেনিয়াস এমিশনকে। তাহলে অ্যাবজর্পশনকে তো ডমিনেট করবেই, তার সঙ্গে স্পন্টেনিয়াস এমিশনকে ডমিনেট করতে হবে। তাহলে কমপ্লিটলি যদি একটা অ্যাবজর্পশন প্রসেস হয়, তাহলে বুঝতে পারছিস সেখানে লেজিং অ্যাকশন ঘটাই সম্ভব নয়, পপুলেশন ইনভার্সন তো পরের কথা। এবং তুই বুঝতে পারছিস যে এইখানে যদি মনে কর এমন হয়েও যে জাস্ট মনে কর দুটো এখানে পৌঁছেছে, তাহলে বুঝতে পারছিস এখানে পপুলেশন ইনভার্সন হয়নি। এবারে তাহলে তুই বলবি যে স্যার তাহলে আরো আমি যদি ফোটন দিই আরো তো এখানে উঠে যাবে, করা যাবে। যেটা আমি মনে করি এখানে করেছি, আরো যদি আমি পাম্প করি, মনে কর এই প্রসেসটাকে পাম্পিং বলা হচ্ছে। আমি যখন এক্সাইট করছি ইলেকট্রন গুলোকে গ্রাউন্ড স্টেট থেকে মনে কর আপার স্টেটে বা এক্সাইটেড স্টেটে মনে কর আমি এখানে নিয়ে যাচ্ছি, তাহলে এটাকে আমরা পাম্পিং বলছি, এই প্রসেসটাকে পাম্পিং প্রসেস বলা হচ্ছে। তাহলে মনে কর যে এইখানে কটা ছিল দেখিনি, এখানে ছিল 1 2 3 4 5 6টা ছিল, আর আমি নিয়ে গেছি দুটো। তাহলে আমি যদি বলি যে আরো এখানে পাম্প করব, পাম্প করলে কি হবে, আবার যাবে। তাহলে সাপোজ ধর আরো দুটো এখানে চলে গেছে, 4টা হয়েছে মনে কর। তাহলে এই অবস্থা এখানে 6টা ছিল, উপরে দুটো দুটো আবার নিয়ে চলে গেছে, তাহলে এখানেও 4টা হয়েছে, আর এখন এখানেও 4টা হয়েছে। এই যে সময়টা এসছে, এইটা একটা সিচুয়েশনে পৌঁছাবে, আমি পাম্প করতে করতে একটা সিচুয়েশনে এরকম পৌঁছাবে, যখন কি হবে যে এক্সাইটেড স্টেটে মানে বি স্টেটে যতগুলো নাম্বার থাকবে, এ স্টেটেও ততগুলোই ইলেকট্রন থাকবে। সেম এনএ ইকুয়ালস টু এনবি হয়ে যাবে, এনবি ইকুয়ালস টু এনএ হয়ে যাবে। এরকম একটা সিচুয়েশন আসবে তো, যখন আমি মনে কর পাম্প করতে করতে এক সময় এরকম সিচুয়েশন আসবে। এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা চলে এলে এই সময়টাকে আমরা স্যাচুরেশন বলবো, স্যাচুরেশন। এইখানে কি হবে না, রেট অফ অ্যাবজর্পশন আর রেট অফ এমিশনটা সেম হয়ে যাবে। মানে যখন স্যাচুরেশনে চলে আসবে তখন যতগুলো এখানে যাবে ঠিক ততগুলো এখানে নামবে। তাহলে বুঝতে পারছিস রেট অফ অ্যাবজর্পশন আর রেট অফ অ্যাবজর্পশন, যেটাকে আমরা বি কোফিসিয়েন্ট প্রকাশ করছিলাম, আর রেট অফ এমিশন যেটাকে স্টিমুলেটেড এমিশনটাকে আমরা এ দিয়ে প্রকাশ করছিলাম। মানে মেন কথা হচ্ছে যে
যতগুলো এখান থেকে এখানে যাবে ঠিক ততগুলো এখান থেকে এখানে নিচে নেমে আসবে। তাহলে বুঝতেই পারছিস পরিস্থিতিটা, যে এই অবস্থায় যেটা হবে সেটা হচ্ছে স্যাচুরেশন। এবং এই স্যাচুরেশন অবস্থায় সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে, যখন মনে কর এখানে আমি যদি ফার্দার একটা ফোটন দিই, ফার্দার আমি মনে কর এইখানে যখন ফোটন দিচ্ছি, ফোটন দেওয়ার ফলে কি হচ্ছে বল দেখি, এই ইলেকট্রনটা অ্যাবজর্পশন প্রক্রিয়ায় এখানে এসে পৌঁছে যাচ্ছে। এরপরে যখন এরকম ফোটন দিতে একটা সময় স্যাচুরেশন পর্যায়ে আসছে, যে মুহূর্তে স্যাচুরেশন পর্যায়ে আসবে বা ইকুইলিব্রিয়াম পজিশনে আসবে, Na ইকুয়ালস টু Nb হবে, সেই মুহূর্তে যখন আমি আরো এক্সট্রা ফোটন দেবো, সেই ফোটনটা আর এর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে না, এই ইলেকট্রনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে না, এটা কি হবে, সোজা সিম্পল বেরিয়ে যাবে, কোনো রকম ইন্টারাকশন করবে না। এটা একটা খুবই সারপ্রাইজিং ফেনোমেনা লেজিং অ্যাকশনের টু লেভেল সিস্টেমে। এটা একটা সারপ্রাইজিং থিং। তুই ভেবে দেখ, একটা কেভিটি আছে, মনে কর একটা কেভিটিতে আমি লাইট ফেলছি, সাপোজ এটা একটা কেভিটি রয়েছে, ঠিক আছে, এখানে আমি একটা ফোটন এইভাবে ইনসিডেন্ট করলাম, ফোটনটা কি হলো, সোজা সিম্পল এরকম বেরিয়ে চলে গেল, এজ ইফ মনে হবে এখানে কিছুই ছিল না, এটা একটা ফাঁকা স্থান ছিল। মানে এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ কোনো প্রতিসরণই হয়নি, জাস্ট সিম্পল বেরিয়ে গেছে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং এন্ড সারপ্রাইজিং থিং, যে যখন এই স্যাচুরেশন অবস্থায় পৌঁছায় একটা টু লেভেল সিস্টেম, সেই স্যাচুরেশন অবস্থায় পৌঁছে গেলে কি হয়, লোয়ার স্টেট আর আপার স্টেটে যখন মনে কর Na ইকুয়ালস টু Nb হয়, সেই মুহূর্তে আমি পাম্প করার জন্য যে ফোটনটাকে নিয়ে আসছি, সেই ফোটনটা জাস্ট অ্যাজ ইফ বেরিয়ে যাবে, যে কোনো রকম ইন্টারাকশন করবে না। কথাটা বুঝতে পারলি? তাহলে দেখ এখানে পপুলেশন ইনভার্সন করা খুব কঠিন, বুঝতে পারছিস? ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পরে যখন এই ফোটনটা আর মনে কর ইন্টারাকশন করবে না, তাহলে আমি পপুলেশন ইনভার্সন ঘটাবো কি করে, এখানে আমার এক্সট্রা ইলেকট্রন আনবো কি করে আবার? পপুলেশন ইনভার্সন মানে কি, বি তে আমার ইলেকট্রনের সংখ্যা নাম্বার ডেনসিটিটা বেশি হতে হবে, এর থেকে নাম্বারটা বেশি হতে হবে, তাহলে ইকুইলিব্রিয়ামে এলে আর দেখ কোনো ফোটন কিন্তু ইন্টারাক্ট করছে না। এরপরে এজ ইফ আমি ধরে নিলাম যে মনে কর এই যে ইকুইলিব্রিয়াম সিচুয়েশনটা বা এই যে স্যাচুরেশন সিচুয়েশনটা, এই স্যাচুরেশন সিচুয়েশনটাকে ধর আমি স্কিপ করে গেলাম মানে মনে কর এটা স্কিপ হয়ে গেছে সামহাউ মনে কর এই যে স্কিপ হয়ে গেছে, মানে স্যাচুরেশনটায় পৌঁছায় নেই, মানে ধর মানে এখানে অনেক সংখ্যক তো মনে কর অ্যাটম থাকবে, তাহলে অনেক সংখ্যক ইলেকট্রন থাকবে, এরকম তো নয় যে একটা যাবে, আমি যেমন দেখিয়েছি। যাই হোক, যদি আমি এরকম ভাবে ধরি যে একটা যাচ্ছে, তাহলে এখানে দুটা ছিল, উপরে দুটা ছিল, নিচে 6টা ছিল, এইখান থেকে আর দুটা গেছে মনে কর। তো মনে কর এই 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 ব্যাপারটা এত কম সময়ের জন্য ঘটেছে যে তারপরে আরেকটা চলে গেছে এইখানে, তাহলে কি হবে, পপুলেশন ইনভার্সন ঘটে যেতে পারে যদি এই জায়গাটা স্কিপ হয়ে যায়, খুব কম সময়ের জন্য থাকে। সামহাও মনে কর এটা হয়ে গেছে যে এইখানে নাম্বার অফ ইলেকট্রন বেড়ে গেছে, যেটা আমি এই 3 নম্বর ছবিটাতে দেখিয়েছি, দেখ এখানে দেখিয়েছি যে এইখানে মনে কর 1 2 3 4 5 6 এখানে দুটো হয়ে গেছে। সামহাও আমি বলছি সামহাও বিতে মনে কর পপুলেশন ইনভার্সন হয়ে গেছে। কিন্তু বিতে পপুলেশন ইনভার্সন হয়ে গেলেও এখানে কি হবে বল দেখি, যেহেতু এইখানে এইটা স্টেবল কন্ডিশন নয়, সেহেতু এরা কি করবে বল দেখি, এইখান থেকে এখানে নেমে আসতে চাইবে বাই ইউজিং স্পন্টেনিয়াস এমিশন হবে। আর আমি আগেই বলেছিলাম যে লেজিং অ্যাকশনের জন্য কিন্তু স্পন্টেনিয়াস এমিশন দায়ী নয়, লেজিং অ্যাকশনের জন্য যে দায়ী সেটা কি, সেটা হচ্ছে স্টিমুলেটেড এমিশন। লেজিং অ্যাকশনের জন্য দায়ী স্টিমুলেটেড এমিশন। তাহলে স্টিমুলেটেড এমিশন যদি না হয় তাহলে তো লেজিং অ্যাকশন ঘটবে না, তাহলে এখানে তো সিম্পল স্পন্টেনিয়াস এমিশন হয়ে নেমে যাচ্ছে। কথাটা কি বলছি বুঝতে পারছিস? তাহলে আমি টু লেভেল সিস্টেমে কোনো মতেই পপুলেশন ইনভার্সনে পৌঁছাতে পারছি না। আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি দেখ ব্যাপারটাকে। তুই তাহলে বলবি যে স্যার ঠিক এইখান থেকে যখন এইখানে নামছে তাহলে সেই তো লেজিং অ্যাকশন দিতেই পারে স্পন্টেনিয়াস এমিশন। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি বল দেখি, দেখ আমার স্টিমুলেটেড এমিশনটা কি ছিল, আমি যদি আবার এখানে একটু বোঝানোর চেষ্টা করি, এইটা মনে কর বি আর এইটা মনে কর এ। আমি একটু স্টিমুলেটেড এমিশনটাকে আমি বোঝার চেষ্টা করি। স্টিমুলেটেড এমিশনে কি ছিল না, মনে কর এইখানে এইটা মনে কর গ্রাউন্ড স্টেট, এটা এক্সাইটেড স্টেট, সামহাও আমার এক্সাইটেড স্টেটে ইলেকট্রন আগে থেকে আছে। এবার আমি যখন ফোটন এখানে অ্যাপ্লাই করছি, মানে ইনসিডেন্ট রেডিয়েশন আমি দিচ্ছি ইন টার্মস অফ ফোটন আর লাইট, তখন আমার কি হচ্ছে, এখান থেকে স্টিমুলেটেড হচ্ছে একটা ইলেকট্রন এখানে। তার জন্য তো ইলেকট্রনটাকে এখানে রিসাইড করতে হবে, ইলেকট্রনটা এখানে থাকলে তবে তো হবে, বেশিক্ষণ ধরে, আরো ভালোভাবে বললে ইলেকট্রনটাকে এখানে বেশিক্ষণ ধরে থাকতে হবে, যাতে করে আমি এই ফোটনটা দিলে সেই ফোটনের সঙ্গে ইন্টারাকশন হয়। কিন্তু
এইখানে এই লাইফ টাইম এই টু লেভেল সিস্টেমে এই যে বি স্টেটে যে এই ফোটনের লাইফ টাইম টাও, এই ফোটনের যে লাইফ টাইম টাও, সেই টাউটা ফোটনের লাইফ টাইম টাউটা খুব কম, ভেরি স্মল। এই টাউটা ভেরি স্মল, লাইফ টাইম খুব কম। তাহলে এই লাইফ টাইম যদি খুব কম হয়, সঙ্গে সঙ্গে এখানে নেমে চলে আসবে, সঙ্গে সঙ্গে ডিকে করবে। তাহলে আমি যে ফোটন দিয়ে একে স্টিমুলেটেড এমিশন ঘটাবো সেই সুযোগটাই থাকবে না, তার আগেই এখানে স্পন্টেনিয়াস এমিশন হয়ে যাবে। স্পন্টেনিয়াস এমিশন মানে কি, সঙ্গে সঙ্গে নেমে চলে আসবে। মানে এর যে আমি যদি বলি যে এর যে লাইফ টাইম সেটা ন্যানো সেকেন্ড অর্ডারে, 10⁻⁹ সেকেন্ড অর্ডারের এর লাইফ টাইম, বুঝতে পারছিস কত ইনস্ট্যান্টেনিয়াস সেটা নেমে চলে আসবে। তাহলে আমি এখানে স্টিমুলেটেড এমিশন ঘটানোর কোনো সুযোগ পাবো না। কথাটা কি আমার বোঝা যাচ্ছে? তাহলে আমি কিন্তু এখানে স্টিমুলেটেড এমিশন ঘটানোর কোনো সুযোগ পাবো না। তাহলে তুই বুঝতে পারছিস যে টু লেভেল সিস্টেম এটা সম্ভব নয়। দেখ আমি লিখেছি তাই, নো পপুলেশন ইনভার্সন ক্যান হ্যাপেন ইন টু লেভেল সিস্টেম। তাহলে যদি পপুলেশন ইনভার্সন না ঘটে, তাহলে আমাদের লেজিং অ্যাকশন ঘটার কোনো সম্ভাবনা নাই। সো টু লেভেল সিস্টেম ইজ নট অ্যাডজাস্টেবল অর ইজ নট ইউজফুল ফর লেজিং অ্যাকশন। বুঝা গেল? তাহলে আমাদেরকে কোন দিকে যেতে হবে? আমাদেরকে থ্রি লেভেল সিস্টেমের দিকে যেতে হবে, যাতে করে এই পপুলেশন ইনভার্সনটা ঘটাতে আমরা পারি। এবং এই থ্রি লেভেল সিস্টেমে এলেই আমরা এক নতুন জিনিসের সঙ্গে পরিচিত হব, যেটা হচ্ছে যে মেটাস্টেবল স্টেট। যেটা হচ্ছে যে মেটাস্টেবল স্টেট, এটার সঙ্গে পরিচিত হব। দেখবি তোদের সিলেবাসে পরিষ্কার লেখা আছে এই টার্মগুলো, সিলেবাসে দেখবি এই টার্মগুলো লেখা আছে। প্রথমে দেখবি লেখা ছিল সিলেবাসে, ফার্স্ট প্রথমে যেটা লেখা ছিল সেটা হচ্ছে যে ওই তিনটা প্রসেস, যে তিনটা আমি প্রসেস আলোচনা করেছি, অ্যাবজর্পশন প্রসেস, স্টিমুলেটেড প্রসেস, তারপরে তোর স্পন্টেনিয়াস এমিশন, তারপরে যেটা ছিল আইনস্টাইন কোএফিসিয়েন্ট, এ এন্ড বি যে কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে রিলেশন, এটা ছিল যেটা আমি ডিরাইভ করে দিচ্ছি। এই ডেরিভেশনটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যদি পরীক্ষা হয় ডেরিভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট লেজিং অ্যাকশনের জন্য। নাম্বার 3 যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পপুলেশন ইনভার্সন। দেখ এই টার্মগুলো ডাইরেক্ট সিলেবাসে লেখা আছে এরকম ভাবেই। পপুলেশন ইনভার্সন আমি কিভাবে আসছি বুঝতে পারছি। 4 নম্বর যেটা আমি এবারে ঢুকবো সেটা হচ্ছে মেটাস্টেবল স্টেট। মেটাস্টেবল স্টেট এইখানে দেখবে আরো কয়েকটা কথা লেখা আছে সিলেবাসে, 2 লেভেল সিস্টেম, এই লেখা আছে 3 লেভেল সিস্টেম, লেখা আছে 4 লেভেল সিস্টেম। কিন্তু এইগুলোতে আমার আলাদা করে আলোচনা করার দরকার নেই, আমি অলরেডি এটা পৌঁছে যাচ্ছি। মানে এইগুলো আলোচনা করতে গিয়েই আমি এখানে পৌঁছে যাবো। দেখ প্রথমে আমি পপুলেশন ইনভার্সন থেকে যখনই মেটাস্টেবল স্টেটে আসছি, অলরেডি আমি কি আলোচনা করছি, 3 লেভেল সিস্টেম। 3 লেভেল সিস্টেমের একটা উদাহরণ হচ্ছে আমাদের রুবি লেজার, আমরা যেটা পড়বো আজকে, রুবি লেজার 2 লেভেল সিস্টেমের উদাহরণ। এরপর দেখবি সিলেবাসে লেখা আছে 4 লেভেল সিস্টেম, আবার লেখা আছে হিলিয়াম নিয়ন লেজার। তার মানে কি 4 লেভেল সিস্টেমের একটা এক্সাম্পল হচ্ছে যে হিলিয়াম নিয়ন লেজার। হিলিয়াম নিয়ন লেজার দেখবি সিলেবাসে এইখান পর্যন্তই আছে। তা আজকে মোটামুটি আমাদের লেজারটা প্রায় শেষ হয়ে যাবে। লেজারটা বিশেষ কিছু নেই, জাস্ট ইন্ট্রোডাকশনটা আছে, লেজারের ইন্ট্রোডাকশন। লেজারের এটি একটা চ্যাপ্টার, জাস্ট ইন্ট্রোডাকশন পার্টটা রয়েছে। লেজার এমএসসি তে একটা আলাদা স্পেশাল পেপার হয়, ঠিক আছে। লেজারের বিশাল ভাস্ট একটা সিলেবাস, ভাস্ট একটা সাবজেক্ট লেজার, এবং এটা হচ্ছে যে তোর অ্যাপ্লিকেশন অফ কোয়ান্টাম মেকানিক্স, তুই বুঝতে পারছিস। তো যাই হোক, তা আমরা আস্তে আস্তে 3 লেভেল সিস্টেম 4 লেভেল সিস্টেমটা পড়বো। আর দুটো এক্সাম্পল, একটা হচ্ছে হিলিয়াম নিয়ন লেজার আর একটা হচ্ছে রুবি লেজার। তো এই রুবি লেজার আর হিলিয়াম নিয়ন লেজার এগুলো বড় কোশ্চেন পড়ে, মানে তোকে পুরো স্ট্রাকচার লিখতে হবে, হ্যাঁ, গঠন কিভাবে কিভাবে ওয়ার্কিং ফর্ম কাজ করছে কিভাবে, সে যেমন আগে লিখতিস এক্সপেরিমেন্ট একটা করলে যেমন হয় না, তেমনি রুবি লেজার এগুলো ইনস্ট্রুমেন্ট। রুবি লেজার বল, তুই হিলিয়াম নিয়ন লেজার বল, এগুলো হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। তাহলে এই ইনস্ট্রুমেন্ট গুলো তোকে আমি এখানে বেসিক মেন ওয়ার্কিং প্রিন্সিপালটা আমি এখানে আলোচনা করবো। মেন ওয়ার্কিং প্রিন্সিপাল আর কনস্ট্রাকশন সব বলবো, কিন্তু এইভাবে লেখা নেই নোটটাতে। তাহলে আমি ওয়ার্কিং প্রিন্সিপালটা কিভাবে আছে আলোচনা করব, আর কিভাবে স্ট্রাকচারটা হয় আলোচনা করব। এবারে সেটা ল্যাঙ্গুয়েজ আকারে কিভাবে লিখবি তার জন্য আমি একটা পিডিএফ পাঠিয়ে দেবো, যেটা ল্যাঙ্গুয়েজ আকারে লেখা আছে। একটা বই থেকে আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, ওইটা তোরা ওইটা একবার পড়ে নিবি, তাহলে কি হবে ল্যাঙ্গুয়েজ তোদের লিখতে সুবিধা হবে। আর আমি এখানে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা 3 লেভেল সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ কি পড়বো, রুবি লেজার। তারপরে কি পড়বো, 4 লেভেল সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ হিলিয়াম নিয়ন লেজার। তাহলে আমাদের শেষ। আর এই 3 লেভেল সিস্টেমটা পড়তে গিয়ে আমরা যেটা সম্মুখীন হবো সেটা কি, সেটা হচ্ছে মেটাস্টেবল স্টেট। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা 3 লেভেল সিস্টেমের দিকে আসছি। তো 3 লেভেল সিস্টেমে প্রথমে আমি একটা 2 লেভেল সিস্টেমের কথা ভাবি। এই ছবিটা এখানে আঁকা আছে, আমি পরে এটা দেখাচ্ছি। আপাতত আমি একটা আলাদা ছবি আঁকি, বুঝতে সুবিধা হবে। তাহলে যে এইটা মনে কর একটা বি লেভেল, আর এটা মনে কর একটা এ লেভেল। ওকে, এবারে কি হয়েছে সাধারণভাবে আমরা কি জানি, একটু আগে আমরা দেখেছি যে গ্রাউন্ড স্টেটে সবসময় কিন্তু ইলেকট্রন বেশি থাকবে, বুঝতে পারছিস।
যে কোনো সিস্টেমেরই ইচ্ছা কি হবে, এনার্জিটা মিনিমাম করবে। তাহলে গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনের সংখ্যা সবসময় বেশি হবে, এই বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই। এবারে গ্রাউন্ড স্টেট থেকে মনে করি এক্সাইটেড স্টেটে, গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে ইলেকট্রনটাকে আমি তুলতে পারি বাই ইউজিং পাম্পিং, তাহলে এখানে মনে করো আমি কিন্তু এখানে তাহলে আমরা কি দেখলাম যে এইখানে কিন্তু পপুলেশন ইনভার্সন ঘটানো সম্ভব হচ্ছে না টু লেভেল সিস্টেমে। তাহলে আমরা একটা 3 লেভেল সিস্টেম নিচ্ছি। আচ্ছা 3 লেভেল সিস্টেম কি করে নেবো? আমাদের কি এটা ইচ্ছা মতো, যে আমরা আমাদের কাছে কি নেচারে কি ইচ্ছা মতো এরকম সিস্টেম আছে 2 লেভেল সিস্টেম 3 লেভেল সিস্টেম? এরকম তো ইচ্ছা মতো নাই, বা আমরা এরকম তৈরি করিনি, আমরা জাস্ট এক্সপেরিমেন্ট করে দেখেছি। এগুলো কি বিভিন্ন বিভিন্ন অ্যাটমস মলিকুলস এর ক্ষেত্রে এরকম বিভিন্ন রকমের এনার্জি লেভেল থাকতে পারে। দিস ইজ ডিউ টু কোয়ান্টাম মেকানিক্স। আমরা চুজ করছি জাস্ট এমন একটা অ্যাটমকে বা মলিকুলসকে চুজ করছি যেখানে এরকম 3 লেভেল সিস্টেম আছে। তার মানে কি সেখানে সেই অ্যাটমস বা মলিকুলসটা দিয়ে বা সেই স্যাম্পলটা দিয়ে আমরা লেজার তৈরি করতে পারবো, সেই স্যাম্পলটা দিয়ে আমরা লেজার তৈরি করবো। তাহলে কি আমরা বিভিন্ন স্যাম্পল নিয়ে এগুলো এক্সপেরিমেন্ট করে করে ডেভেলপমেন্ট হয়েছে, বুঝতেই পারছিস যে আমি এরকম এরকম ভাবে বুঝতে পারছি কি প্রথম থেকেই আমরা এইটা বুঝতে পারছি যে 3 লেভেল সিস্টেম দরকার, কিন্তু সেই 3 লেভেল সিস্টেমটা আমরা তো তৈরি করতে পারছি না। একটা ক্রিস্টাল থেকে সেই স্যাম্পলটাকে আমাকে চুজ করতে হবে, একটা ক্রিস্টাল থেকে আমাকে সেই স্যাম্পলটাকে এক্সট্রাক্ট করতে হবে, দিয়ে পরে সেটাকে ইউজ করতে হবে। খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, বুঝতে পারছিস। তো আমরা এখানে জাস্ট থিওরিটা পড়েছি যে কি হয় অ্যাকচুয়ালি, যে যদি আমাদের একটা 3 লেভেল সিস্টেম দিয়ে দেয় তাহলে সেই 3 লেভেল সিস্টেমটা একটু অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। ওকে, তো এই 3 লেভেল সিস্টেমের এক্সাম্পল আমি বলছি রুবি লেজার। এই রুবি লেজারটা আসলে কি বলছি, রুবি লেজারটা আমি প্রথম দিনে আলোচনা করেছিলাম যে একটা Al2O3 একটা হচ্ছে ক্রিস্টাল, যেখানে আমরা ডোপিং করব ক্রোমিয়াম, তার ফলে কি হবে এই যে Al3+ এটা রিপ্লেসড হয়ে যাবে Cr3+ তে, দিয়ে পরে একটা ডোপিং এলিমেন্ট তৈরি করবে, একটা ডোপিং স্যাম্পল তৈরি করবে, সেই স্যাম্পলটা রুবি লেজার হিসাবে কাজ করবে। এর নাম রুবি লেজার কেন জানিস? রুবি নামটা কেন দিয়েছে বল দেখি। দেখ এই লেজারটা এই স্যাম্পলটা দিয়ে যে লেজারটা তৈরি হবে না, সেই লেজারটা যে রেডিয়েশনটা এমিট করবে সেই রেডিয়েশনটা রেড হবে, লাল হবে। আর তাহলে রুবি কেন বলছি বল দেখি। রুবি মানে জানিস বাংলা একদম মানে রুবি মানে চুনি রে, চুনি, চুনির মতো লাল রেডিয়েশন দিবে, বুঝতে পারছিস তো। নাহলে রেড লেজার আমি বলতে পারতাম, রেড লেজার আছে কিন্তু রেড লেজার দিই নাই, কারণ কি ওই লালটার একটা পার্টিকুলার রেড যে কালারটা, সেই কালারটাকে কম্পেয়ার করা হয়েছে একটা ন্যাচারাল থিং এর সঙ্গে, যেটা কি চুনি, দেখবে সমুদ্রে পাওয়া যায় না চুনি, সেই চুনির মতো লাল, ওই জন্য এটাকে বলা হচ্ছে রুবি লেজার। রুবি লেজারের যে স্যাম্পলটা ইউজ করা হবে, যে অ্যাটমিক বা মলিকুলার যে স্যাম্পল, সেই স্যাম্পলটা হচ্ছে যে কি Al2O3 তে ডোপিং করা হবে Cr3, অ্যালুমিনিয়ামটা Cr দ্বারা রিপ্লেসড হয়ে যে স্যাম্পলটা তৈরি করবে, সেই স্যাম্পলটাতে যে লেজিং অ্যাকশনটা আমরা ঘটাবো, সেই লেজিং অ্যাকশনটা কি হবে, সেই লেজিং অ্যাকশনটা হচ্ছে যে রুবি লেজার, বা সেটা চুনির মতো লাল একটা রেডিয়েশন আমরা লেজিং অ্যাকশন বা লেজার রেডিয়েশন একটা পাবো আমরা। ওকে, সেটা আমরা দেখবো আস্তে আস্তে। তো আপাতত আমরা দেখি যে এই 3 লেভেল সিস্টেমে কি করে সেই স্টিমুলেটেড এমিশনটা ঘটে, যে স্টিমুলেটেড এমিশনটা আমার লেজিং অ্যাকশনের জন্য খুব ইউজফুল। তাহলে প্রথমে আমি যেটা বলছিলাম, মনে করো একটা 2 লেভেল সিস্টেম আছে। এই 2 লেভেল সিস্টেমে ইলেকট্রনগুলো গ্রাউন্ড স্টেটে আছে। ওকে, তাহলে এই গ্রাউন্ড স্টেট থেকে আমি এক্সাইটেড স্টেটে কিছু ইলেকট্রনকে নিয়ে যেতেই পারি, বাট আমি আগেই বললাম যে এর যে লাইফ টাইম বি স্টেটে যে টাউ, সেই লাইফ টাইম খুব কম। তাহলে সেই লাইফ টাইম যদি খুব কম হয় তাহলে এটা সঙ্গে সঙ্গে এখানে নেমে চলে আসবে। কিন্তু যদি মনে করি এমন একটা স্টেট এখানে থাকে, এখানে মনে করি যদি আরেকটা এক্সট্রা স্টেট থাকে, দিয়ে পরে মনে কর এই ইলেকট্রনগুলো এইখান থেকে যদি এই স্টেটে নেমে চলে আসে, ভালো করে ভেবে দেখ, এটা মনে কর বি স্টেট থেকে এ স্টেটে নেমে চলে আসতে পারতো, কিন্তু মাঝখানে যদি এখানে একটা স্টেট থাকে তাহলে এই স্টেটে কিছু ইলেকট্রন আসার সম্ভাবনা আছে, অবশ্যই সম্ভাবনা আছে। তাহলে আমি কি করছি, বেশি সংখ্যক ইলেকট্রনকে এ স্টেটে থ্রো করছি, জাস্ট এ স্টেট থেকে বি স্টেটে পাম্প করছি ইলেকট্রনগুলোকে। কিন্তু ইলেকট্রনগুলোর এইখানে কি হচ্ছে, এইখানে যেহেতু লাইফ টাইম কম, তাহলে ইলেকট্রনগুলো নেমে এই সি স্টেটে চলে আসছে, এবং এখানে সে জমা হচ্ছে কেন না টাউ সি গ্রেটার দেন টাউ বি। দেখা যাচ্ছে সি স্টেটের যে লাইফ টাইম এটা মিলি সেকেন্ড অর্ডারের হয়, মিলি সেকেন্ড, যেখানে এ স্টেটের কিছু ন্যানো সেকেন্ড অর্ডারে, তাহলে এর লাইফ টাইমটা তুলনামূলকভাবে বেশি। তাহলে কিছুক্ষণের জন্য এখানে আটকাবে, তখনই আমরা স্টিমুলেটেড এমিশনটা ঘটিয়ে দেবো। তাহলে এইখানে এই কিছুক্ষণ আমাদের কি ইলেকট্রনটা স্টে করার দরকার,
দিয়ে ইলেকট্রনটাকে ফোর্স করে আমরা নামাবো, নিজে নামলে হবে না। ওই ইলেকট্রন যদি নিজে নেমে যায় তাহলে তো সে তো স্পন্টেনিয়াস এমিশন ঘটাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা বাইরে থেকে এক্সটার্নাল ফোটন দিয়ে ওকে নামাবো, সেই সুযোগটা আমাদের কাছে যদি থাকবে তখনই, যদি এ এইখানে দাঁড়িয়ে থাকে। মানে মনে কর ছাদে কেউ বসে আছে, সে যদি অটোমেটিক ছাদ থেকে নিচে পড়ে যায় কাজ হবে না, তাকে ঠেলে ফেলতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? মানে কেউ যদি অটোমেটিক ছাদ থেকে পড়ে মরে যায় আমাদের কোনো কাজে লাগবে না, ঠেলে ফেললে মনের আনন্দটা হবে। এইটা হচ্ছে মেন কথাটা। তার মানে সি স্টেটে মনে কর যে ইলেকট্রন গুলো আছে তারা যদি নিজেরা পড়ে যায় এ স্টেটে চলে আসে, তাহলে কোনো কাজ হবে না, তাহলে এইখানে দাঁড়াতে হবে, তবে তুমি ঠেলার সুযোগটা পাবো। তার মানে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমার এখানে লাইফ টাইমটা বেশি দরকার। এবং দেখা যাচ্ছে যে সি স্টেটের যে লাইফ টাইম সেটা মিলি সেকেন্ড অর্ডারে আছে। তাহলে এই যদি মিলি সেকেন্ড অর্ডারে থাকে তাহলে কিছুক্ষণ দাঁড়াবে, তখন আমি স্টিমুলেটেড এমিশনটা ঘটাতে পারবো। তাহলে কি হবে, ইলেকট্রন গুলো এইখান থেকে এইখানে কিছুক্ষণ যে দাঁড়াচ্ছে, কিছুক্ষণ যে স্টেবল হচ্ছে, তাই জন্য এই স্টেটটাকে বলা হচ্ছে মেটাস্টেবল স্টেট। এই যে সি ইজ মেটাস্টেবল স্টেট, কারণ এখানে কিছুক্ষণ ইলেকট্রন গুলো স্টেবল হচ্ছে, টেম্পোরারিলি হলেও স্টেবল হচ্ছে, তাই এটাকে মেটাস্টেবল স্টেট বলা হচ্ছে। কিন্তু সারা সারা জীবন এখানে থাকতে পারবে না, বুঝতে পারছি? কোনো জিনিসই পার্মানেন্ট নয়, থাকতে পারবে না। ইট হ্যাজ টু বি ডিকে টু দ্য স্টেট এ এনি হাউ, যে কোনো ভাবে ডিকে করবে যদি আমরা নাও স্টিমুলেটেড এমিশন ঘটাই। কিন্তু সেটা আমরা দেখতে যাবো না, আমাদের কাজ হচ্ছে স্টিমুলেটেড এমিশন ঘটানো। তাহলে বুঝতে পারছিস এই সি স্টেটে ইলেকট্রনগুলো কিছুক্ষণের জন্য দাঁড়াবে, তাহলে আমি সি স্টেট থেকে এ স্টেটে নিয়ে আসতে পারবো বাই ইউজিং এক্সটার্নাল ফোটন স্টিমুলেটেড এমিশন ঘটাতে পারবো। কিন্তু এখানে একটা কোশ্চেন হতে পারে যে এই মাঝখানের স্টেটটা যদি থাকে, আমি ধরে নিলাম যে সি স্টেটটা আছে, তো ইলেকট্রন গুলো কেন সি স্টেটে নামতে যাবে? এর তো অপশন আছে, এ তো যাওয়ার, এ তো আসার অপশন আছে। আমার মনে হয় সি স্টেট আছে ঠিক আছে, কিন্তু আমার তো বি থেকে এ তো চলে আসতে পারে কেউ ডাইরেক্ট, না আসার তো কিছু নেই, আসতেই পারে। কিন্তু সি স্টেটে কেন বেশি যাবে? তবে তো পপুলেশন ইনভার্সনটা কখন ঘটবে? এবং পপুলেশন ইনভার্সনটা কার সঙ্গে কার ঘটছে বলতে, সি স্টেটের সঙ্গে এ স্টেট, বি এর সঙ্গে আর কোনো সম্পর্ক নাই। আমি যখনই মনে করি বি স্টেটে নিয়ে যে ফেলছি ইলেকট্রন গুলোকে, থ্রো করছি বি স্টেটে, অ্যাকচুয়ালি আমি তার মানে থ্রো করছি সি স্টেটে। আমি পাম্প করছি ইলেকট্রনটাকে এ থেকে বি স্টেটে থ্রো করছি, বাট ইলেকট্রনটা অ্যাকচুয়ালি জমা হচ্ছে কোথায়? সি স্টেটে। তাহলে আমি ভাবতে পারি এরকম যে ডাইরেক্ট আমি এ থেকে সি তে থ্রো করছি, তাহলে সি স্টেটে ইলেকট্রনের সংখ্যাটা বেড়ে যাচ্ছে এ স্টেটের তুলনায়, তার মানে এনসি গ্রেটার দেন এনএ হয়ে যাচ্ছে। তাহলে এখন যে পপুলেশন ইনভার্সনটা ঘটছে সেটা এর সঙ্গে বি এর কি না এর সঙ্গে সি এর। তাহলে যে স্পন্টেনিয়াস যে স্টিমুলেটেড এমিশনটা ঘটবে সেটা সি থেকে এ তে, আর এই যে বি থেকে এ তে যেটা ঘটছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জাস্ট সিম্পলি স্পন্টেনিয়াস এমিশন ঘটছে, এটা লেজিং অ্যাকশনের জন্য কোনো প্রয়োজন নাই। কিন্তু সি থেকে এ তে যে ট্রানজিশনটা ঘটবে সেই ট্রানজিশন আমরা ঘটাবো বাইরে থেকে ফোটন ইউজ করে। বাট কোশ্চেনটা হচ্ছে যে যদি মনে কর ডিকেটা বা স্পন্টেনিয়াস এমিশনটা বি থেকে সি তে না ঘটে, সব বি থেকে এ তে ঘটে যায়, তাহলে তো এইখানে মেটাস্টেবল স্টেট তৈরি করা সম্ভব হবে না। কিন্তু সেটা হবে না, কারণ এই এ বি থেকে সি স্টেটে যাবে নাকি বি থেকে এ স্টেটে যাবে সেটা ডিপেন্ড করছে কিছু রুলস এর উপরে। রুলস, যে রুলস গুলোকে বলা হয় সিলেকশন রুলস। সিলেকশন রুলস কোয়ান্টাম মেকানিক্সে আমরা এই সিলেকশন রুলস পড়বো, কিন্তু এখন সিলেবাসে তো থাকে না। এখন যে কোয়ান্টাম মেকানিক্স যতটা সিলেবাস ছিল সেখানে আমরা সিলেকশন রুল পড়িনি। তোরা এই সিলেকশন রুলের আরো বেশি ইউজ পাবি অ্যাটমিক এন্ড মলিকুলার ফিজিক্সে। আমি বারবার বলেছি যে লেজারটা ওই জন্য অ্যাটমিক এন্ড মলিকুলারের সঙ্গে পড়া হয়। ওকে, তো যাই হোক আমি সিলেকশনের রুলের ব্যাপারটা একটু সামান্য বলছি যাতে বুঝতে সুবিধা হয় যে কেন বি স্টেট থেকে এ স্টেটে আসবে না, সি স্টেটে থেমে যাবে। দেখি আমি এখানে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে রেখেছি যেগুলো আমি ডিসকাস করলাম। প্রথমে আমি বললাম যে সি ইজ মেটাস্টেবল স্টেট এন্ড নাও পপুলেশন ইনভার্সন ইজ অকার্ড বিটুইন কোন স্টেটের এ আর সি। আমার তিনটা স্টেট থাকলেও পপুলেশন ইনভার্সন কিন্তু আমার ঘটছে বিটুইন দ্য স্টেট এ and C and this is state B. So population inversion will take place between this A and C. এবং এখানে একটা লিখেছি আমি কথা যে ট্রানজিশন between the states will decide by selection rules due to quantum mechanics. এই সিলেকশন রুলটা মূলত অ্যাঙ্গুলার মোমেন্টাম সিলেকশন রুল, অ্যাঙ্গুলার মোমেন্টাম সিলেকশন রুল। ওকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম সিলেকশন রুলটা কি দেখ, আমি যে দুটো স্টেটের ক্ষেত্রে আমি বলতে পারি, যে কোনো দুটো স্টেটের ক্ষেত্রে মনে করো এটা একটা স্টেট এ, এটা একটা স্টেট বি, আবার ধর এখানে একটা স্টেট আছে স্টেট সি আছে মনে কর। এইটার মনে কর এইখানে যে এলিমেন্টস গুলো আছে তাদের মনে কর অ্যাঙ্গুলার মোমেন্টাম সাপোজ L1
এইখানে যারা আছে তাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম L2, এইখানে যারা আছে তাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম মনে কর L3। তাহলে দেখ হয়তো আমার একটা সিলেকশন রুল বেরোলো অ্যাকর্ডিং টু কোয়ান্টাম মেকানিক্স, এটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন আমরা যাচ্ছি না, যে ট্রানজিশনটা তখনই ঘটবে যদি ডেল্টা এল ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 হয়। ডেল্টা এল ইকুয়ালস টু যদি প্লাস মাইনাস 1 হয় তবে ট্রানজিশন ঘটবে, না হয় ট্রানজিশন ঘটবে না। এটা কোয়ান্টাম মেকানিক্যাল সাপোজ ধর প্রুফ হলো এরকম একটা। তার মানে কি দেখ L2 মাইনাস L1, দেখ ডেল্টা এল মানে কি, ডেল্টা এল মানে হতে পারে L2 মাইনাস L1, হতে পারে L2 মাইনাস L3, হতে পারে L3 মাইনাস L2। তার মানে L1 মাইনাস L2 মানে কি এই দুটো স্টেটের মধ্যে, L2 মাইনাস L3 মানে কি এই দুটো স্টেটের মধ্যে। তাহলে দেখ সব ট্রানজিশন কিন্তু ঘটবে না, ট্রানজিশন ঘটবে কি যেখানে ডেল্টা এল ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 হবে। তাই দেখা যাচ্ছে মনে কর এ আর বি এর মধ্যে, এ আর সি এর মধ্যে ধর এটা হচ্ছে ডেল্টা এল ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, তাহলে সেক্ষেত্রে ট্রানজিশনটা কি, ট্রানজিশনটা বি স্টেট থেকে এ স্টেটে ঘটবে, বি স্টেট থেকে সি স্টেটে ঘটবে, বি স্টেট থেকে এ স্টেটে ঘটবে না। সো ইট ইজ টোটালি কন্ট্রোলড বাই দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম সিলেকশন রুল। এবং দেখ অ্যাঙ্গুলার মোমেন্টাম সিলেকশন রুলটা আরো যদি আমি ডিপে যাই, তার মূল কারণটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন। কারণ দেখ যখনই মনে কর এইখান থেকে একটা ফোটন এখানে নামছে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে নামছে, তখন কি যে একটা ফোটন বেরোচ্ছে দেখ, তাহলে সেই ফোটনের একটা নির্দিষ্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। হ্যাঁ, এবং এই কোয়ান্টাম মেকানিক্যালি আমরা দেখবো যখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়বো, যেটা হচ্ছে বোসন, ফোটন হচ্ছে একটা বোসন। তাহলে বোসনের হচ্ছে যে বোসনের তো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা হচ্ছে 1h ক্রস, বা শুধু h ক্রস আমি বলতে পারি। তাহলে ফোটনের অ্যাঙ্গুলার মোমেন্টাম h ক্রস। এবারে এইখানে মনে কর যে ইলেকট্রনটা ছিল তার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল, এখানে যে ইলেকট্রনটা নেমে এসে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে। তাহলে ইনিশিয়ালি সিস্টেমটার অ্যাঙ্গুলার মোমেন্টাম এই ইলেকট্রনটার এইখানে যা ছিল, আর ফাইনাল যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা সেম হতে হবে। এবং ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি হবে, এই স্টেটে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম তার সঙ্গে এই ফোটনের অ্যাঙ্গুলার মোমেন্টাম মিলিয়ে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে সেটা এইখানে যখন ইলেকট্রনটা ছিল সেই অ্যাঙ্গুলার মোমেন্টামের সঙ্গে সেম হতে হবে। তাহলে সেটা যদি হয়ে যায় একবার, যে স্টেটটার সঙ্গে সেই জিনিসটা ম্যাচ করবে, কি হবে ট্রানজিশনটা সেই স্টেটের সঙ্গে ঘটবে। তাহলে যে সমস্ত ক্রিস্টালের ক্ষেত্রে, যে সমস্ত স্যাম্পেলের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে, তাদের ক্ষেত্রে একমাত্র আমি 3 লেভেল লেজিং সিস্টেম তৈরি করতে পারবো। তাহলে সেটা কার ক্ষেত্রে ঘটছে, দেখা যাচ্ছে যে আমি যদি Al2O3 এইখানে যদি আমি ক্রোমিয়াম দিয়ে এটাকে যদি রিপ্লেস করি, ডোপিং করি, তাহলে আমার এই সিচুয়েশনটা আসছে। দিস ইজ টোটালি ডিউ টু দ্য অ্যাটমিক কনফিগারেশন or the molecular configuration of these elements of this sample। তার উপরে ডিপেন্ড করছে কেমন সিলেকশন রুল, তার উপরে ডিপেন্ড করছে কেমন স্টেট, তার উপরে ডিপেন্ড করছে কি রকম ম্যাটার স্টেবল স্টেট তৈরি হবে, আদৌ হবে কিনা, সেই অনুযায়ী আমরা লেজার তৈরি করতে পারবো। তাহলে বুঝতেই পারছিস যে এই যে রুবি লেজারের যেটা কথা বলছি, রুবি লেজারের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটানো যায়, ঠিক আছে। তাই রুবি লেজার হচ্ছে যে একটা 3 লেভেল সিস্টেম। এবং রুবি লেজারের নামের কারণ কি বুঝতে পারলি, রুবি লেজার কি দিয়ে গঠিত হয় তুই বুঝতে পারলি। এবারে আমরা রুবি লেজারের একটা সিমাটিক ডায়াগ্রাম আঁকবো। সেই রুবি লেজারের কে এতক্ষণে ঢুকছে, সেই রুবি লেজারের একটা আমরা কি করব, সিমাটিক ডায়াগ্রাম আঁকবো। রুবি লেজারের একটা সিমাটিক ডায়াগ্রাম এঁকে সেই ডায়াগ্রামটা দিয়ে আমরা এক্সপ্লেন করব কিভাবে আমাদের ওই লেজার লাইটটা ওখান থেকে বেরোয়। ওকে, দিস ইজ দ্য মেন থিং অ্যাবাউট রুবি লেজার as well as helium neon লেজার। ঠিক আছে, তাহলে তোরা আরেকবার রিজয়েন হ, এই টাইমটা তো শেষ হয়ে গেছে, আরেকটা 40 মিনিটের জন্য রিজয়েন হ, মোটামুটি 10-20 মিনিট পড়ালে মোটামুটি শেষ হয়ে যাবে। বুঝা যাচ্ছে তোলায়?